ওকে। আর এইখানে আর সি বিন্দু চার্জের জন্য ইসি কিউসি ডিভাইড বাই এখানে আর টু দাও, আর টু স্কোয়ার। তাহলে চার্জের মান কত? 1 পয়েন্ট, আর এটা হচ্ছে 1.5 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 6, এত নিউটন পার কুলম। ওকে, এখন এটা তো যেহেতু আমাদের প্রাবল্য ভেক্টর রাশি, তো এইখানে বি বিন্দুতে যেহেতু দুইটা প্রাবল্য ক্রিয়াশীল, তো এইখানে আমাদের লব্ধি প্রাবল্য বের করতে হবে। তো লব্ধি প্রাবল্য এখন যেহেতু মান বের করতে বলছে, লব্ধি প্রাবল্য এদের মাঝখানে যে কোনো একটা জায়গা দিয়ে ক্রিয়াশীল থাকবে, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা এখানে অবশ্যই 90 ডিগ্রি। তাহলে লব্ধি প্রাবল্য, আচ্ছা লব্ধি প্রাবল্য আর আমাদের সূত্রে যে 2 pq cos আলফা cos 90, যেহেতু পুরোটাই জিরো হয়ে যাবে, তো ওইটা আর আমি আর না লিখি, তবে পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে। পরীক্ষার খাতায় এই পুরো সূত্রটা তুমি এটা অবশ্যই লিখতে হবে। তাহলে এটা 4.5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা হবে রুট ওভার করলে আসে এটা 7.5। ওকে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আর অবশ্যই নোট খাতায় এইটা বারবার বলতেছে, এইখানে পুরো সূত্র লিখতে হবে। এইখানে তুমি নোট খাতায় এখানে এই পুরো সূত্র লিখে রাখবা। আচ্ছা, এখন বলছে বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা। এটা খুবই সহজ একটা ম্যাথ। ওকে, বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা। বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান। ওকে, এখন দেখো, এখন আর এইখানে তোমার বিভবের জন্য কিন্তু চিত্র আঁকানোর প্রয়োজন নেই, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি, তো এইখানে নর্মাল যোগ করলে হবে। বি বিন্দুর জন্য এইখানে আমি যদি এই যে চিত্র থেকে নেই, তাহলে বি বিন্দুর মোট বিভব এই কি হবে বলতো? এ বিন্দুতে চার্জের জন্য, আর একটা হবে সি বিন্দুতে চার্জের জন্য। তো কিউ এ ডিভাইড বাই এটা কি হবে? আর স্কোয়ার কিন্তু নাই এইখানে, আর এইখানে কে কিউ সি, এটাকে আর টু ধরে নাও। তাহলে 9 × 10⁹ তুমি যদি কমন নাও, এ বিন্দু চার্জ হচ্ছে, এবং বিভবের ক্ষেত্রে তো চিহ্ন সহ বসানো লাগে, এটা তো জানো। এটা 2, আর এটা হচ্ছে 1.5 10⁻৯, আর সি বিন্দুর জন্য কত হবে? 1.5। এগুলো খুবই সহজ ম্যাথ। আচ্ছা, তাহলে এটা আসে কত? 2। কি ব্যাপার? আচ্ছা, এটা তো জিরো আসে না। হ্যাঁ, এখানে 2 2 যদি বাদ দেই -10⁻৯ থাকে, এখানে 1.5 1.5 বাদ দিলে +10⁻৯ থাকে। তাহলে এটা হবে জিরো, 0 ভোল্ট। ওকে, আর ডি বিন্দুতে বিভব, তাহলে ডি বিন্দুর জন্য আমরা যদি সেম ভাবে বের করি, এ বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য। ওকে, এখন এখানে তুমি খেয়াল করো, কে যদি আমি কমন নেই, 9 × 10⁹ এটা হচ্ছে কত?
ওকে, এখন R1 কি 2 হবে? ডি বিন্দুর জন্য R1 কিন্তু 2 হবে না, এটা হবে কত? এ বিন্দু থেকে ডি বিন্দুর যে ডিস্টেন্স, এটা কত? 1.5। ওয়ান এই পয়েন্ট যে ফাইভ এগুলা খেয়াল রাখা লাগবে কিন্তু। আর আর সি থেকে ডি বিন্দুর জন্য এটা কি হবে? 2। এখন কিন্তু আর 0 হবে না, এখন হবে কত দেখি। এটা হবে -21/4 বা -5.25 ভোল্ট। অতএব এইখানে কি লিখবা, যে সমান হবে না। ওকে, খুব ইজি। আচ্ছা, এরপরে হ্যাঁ, এরপরে এইখানে কি এই দেখা যাচ্ছে এগুলা, এই লেখাগুলা? যায়। আচ্ছা, এরপরে এখানে বলছে যে গোলাকার পরিবাহী যেটার ব্যাসার্ধ দেওয়া 0.5 মিটার, এটা হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে সমপরিমাণ চার্জ দেওয়া আছে, 5টি প্রোটনের সমপরিমাণ চার্জ। তো একটা প্রোটনের চার্জ কত? হুম? এই যে প্রোটন ইলেকট্রনের চার্জ নিয়ে আমরা কিন্তু একটা হ্যাঁ, ম্যাথ অলরেডি জানি জানি। করছিলাম। এটা হচ্ছে ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট সেভেন ইন্টু সিক্স হ্যাঁ, 10⁻19। আর ইলেকট্রনের জন্য হচ্ছে মাইনাস। ওকে, এখন তাহলে মোট চার্জ তো বের করতে পারবো। প্রোটনের চার্জ ইন্টু 5, গোলকের ব্যাসার্ধ যা 0.5 মিটার, মাধ্যমের পরাবৈদ্যুতিক যে ধ্রুবক। আচ্ছা, এই যে পরাবৈদ্যুতিক এই ধ্রুবকের সংজ্ঞা কি মনে আছে? এই পরাবৈদ্যুতিক ধ্রুবক এ ছিল কি, অন্য কোনো মাধ্যমের আপেক্ষিক এই তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ এপসাইলন ডিভাইড বাই শূন্য মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা এপসাইলন নটের এই ইকুয়াল। ভাগফলটাকে আমরা বলতাম আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক এই ধ্রুবক। এটা মনে আছে? হ্যাঁ। এটা কিন্তু কালকে ছিল এই যে এগুলো স্লাইডে, অবশ্যই সবগুলো রিভিশন দিয়ে আসবে। এটা আমরা ফার্স্ট ক্লাসে এটা পড়ছিলাম, এটা যদি মনে না থাকে এগুলো নোট করে রাখবা। এই যে এটা, এটা ছিল কই, এটা চার্জের কোয়ান্টায়ন, এই যে এইটা ছিল। আর এই যে এই পরাবৈদ্যুতিক, এই আমরা রেশিওটাকে বলতাম পরাবৈদ্যুতিক এই ধ্রুবক। আচ্ছা, ওকে। তো এখন বলছে যে এই গোলকটির কেন্দ্র থেকে 0.8 মিটার দূরের কোনো বিন্দুতে বিভব নির্ণয় করো। ওকে, আর কালকে যেটা বলছিলাম যে যদি তোমার গোলকের ব্যাসার্ধের চেয়ে কম ডিস্টেন্স দেওয়া থাকে, তাহলে কম ডিস্টেন্সটা নেওয়া যাবে না, গোলকের ব্যাসার্ধটাই নেওয়া লাগে। আর যদি বেশি ডিস্টেন্স দেওয়া থাকে, তাহলে বেশি ডিস্টেন্সটাই নেওয়া লাগে। এ- এগুলো মনে আছে তো না? আছে। ওকে, আচ্ছা। এখন যদি এখানে সলভ করি, ওকে, এখানে তোমার যে ডিস্টেন্সটা দেওয়া, আচ্ছা, আমি যদি এটাকে ডি দ্বারা লিখি, যে ডিস্টেন্স দেওয়া এখানে 0.8 মিটার, আর গোলকের যে রেডিয়াস এটা দেওয়া কত? 0.5 মিটার। তো যেহেতু এটা ব্যাসার্ধের চেয়ে বড়, সো আমরা 0.8 মিটারই ইউজ করব। তাহলে দূরের কোন বিন্দুতে বিভব, আমরা জানি বিভবের সূত্র হচ্ছে 1/4 পাই এপসাইলন নট
কিউ ডিভাইড বাই ডি, এইটা না? বাট এইখানে এটা লিখলে ভুল হবে, কারণ এইখানে মাধ্যমটা কিন্তু বায়ু মাধ্যম না, এখানে অন্য একটা মাধ্যম দিয়ে দেওয়া। যদি অন্য একটা মাধ্যম দেয়া থাকে, তাহলে তার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা এই যে কি বলতো, এপসাইলন আর, হুম। এটা কি ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভিদ্যুতা ডিভাইড বাই শূন্য মাধ্যমের আপেক্ষিক তড়িৎভিদ্যুতা, এটা না? হ্যাঁ। তো এটা কি হবে, এপসাইলন নট ইন্টু এপসাইলন নট আর। এখন আমাদের বইতে এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে, যে আপেক্ষিক, সরি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভিদ্যুতাকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে। বাট আবার কে দ্বারা আরেকটা জিনিসও লেখা হয়েছে, 1/4 পাই এপসাইলন নট। সো এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু কনফ্লিক্ট লাগানো যাবে না, এই কে আর এই কে কিন্তু ভিন্ন, মানে সূত্রভেদে এটা আর কি আসে। তাহলে এখানে কি হবে, এপসাইলন নট ইন্টু কে, এপসাইলন। এখন এই যে আমরা এই সূত্রগুলোতে এপসাইলন নট কোন সময় ইউজ করি, যখন সেটা বায়ু মাধ্যমের জন্য বলা থাকে। মানে যদি অন্য কোনো মাধ্যম উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে আমরা নর্মালি সেটাকে বায়ু মাধ্যমই ধরে নেই। বাট যদি অন্য কোনো মাধ্যম দিয়ে দেওয়া থাকে, তাহলে ওই মাধ্যমের এপসাইলন ইউজ করতে হবে, মাস্ট। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এইখানে এইটা ইউজ করা যাবে না। আচ্ছা, তাহলে ওই মাধ্যমের যে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা এপসাইলন, এইটা সমান কি, কে ইন্টু এপসাইলন নট। ধরো এটা হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। কে কি, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা প্রশ্নেই দেওয়া থাকবে, সমস্যা নাই। এটা আশা করি এটা বুঝছো। আর কিউ ডিভাইড বাই বি। ওকে, এখন বিভব কি হবে? এখন এইখানে খেয়াল করো, 1/4 পাই এপসাইলন নট, এটার মান হচ্ছে 9 × 10⁹ আর এখানে কি, এখানে বাকি থাকে 1/কে বাকি থাকে না? আমি যদি 1/4 পাই এপসাইলন নট নিয়ে নেই, তাহলে এখানে হুম। শুধুমাত্র 1/কে বাকি থাকে, কে এর মান দেওয়া কত, 1.005। ওকে, আর কিউ হবে কত, 5টা প্রোটনের সমপরিমাণ, তাহলে 1.6 10⁻19 × 5। আর এইখানে এই ডিস্টেন্সের মান দেওয়া কত, 0.8 মিটার। ওকে, এগুলা খেয়াল রাখবে ভালোভাবে। যদি অন্য মাধ্যম দেয়া থাকে, তাহলে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা আসবে 8.10⁻৯ ভোল্ট। ওকে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে ঘ নম্বর তো বিশাল একটা এই প্রশ্ন বলছে, উদ্দীপকে চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের 5টি গোলকে বিভক্ত করা হয়, যাতে প্রত্যেক এই গোলকে চার্জ সমভাবে বণ্টিত হয়, তাহলে পরিবর্তিত প্রতিটি পরিবাহীর পৃষ্ঠের বিভব পূর্বের পরিবাহীর পৃষ্ঠের বিভবের 1/5 হবে কিনা। প্রশ্নটা বুঝছো? এই প্রশ্নটা নিজে একবার পড়ো, তাহলে ক্লিয়ার হবে। এইখানে যেটা বলছে, ধরো এটা আমাদের একটা বড় একটা এই গোলক, তো এই গোলকের পৃষ্ঠে যে বিভব হবে, এখন তুমি যদি এই গোলকটাকে 5টা ছোট ছোট এই গোলকে যদি ভাগ করো, তো ছোট গোলকগুলার পৃষ্ঠে যে বিভব ভি ড্যাশ, এই ভি ড্যাশটা তোমার প্রথম এই গোলকের বিভবের 1/5 হবে কিনা, এটা জিজ্ঞেস করতে, এটা বের করতে বলছে। আর একটা জিনিস এখানে বলছে যে
ছোট গোলকগুলার সবার ব্যাসার্ধ সেম, এবং এইখানে যে চার্জটা ছিল এইটা সবগুলা গোলকে সমভাবে বন্টিত হবে। তো বড় গোলকটাতে 5টা প্রোটনের চার্জ ছিল। তো এখন তুমি যদি সমভাবে বন্টিত করতে চাও 5টা এই গোলকের মধ্যে, তাহলে প্রতিটা গোলক একটা করে প্রোটনের চার্জ পাবে না? হ্যাঁ। ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, এই বড় গোলকটার মোট আয়তন আর এই 5টা গোলকের সমন্বিত আয়তন কিন্তু সেম হবে। এটা হচ্ছে বড় গোলকটির আয়তন মানে এগুলোর ক্ষেত্রফল এবং ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বাট সবগুলা গোলক যোগ করলে বা সবগুলোর আয়তন যোগ করলে কিন্তু আগের গোলকটাই পাওয়া যাবে। এটা হচ্ছে ছোট গোলকগুলোর মোট আয়তন। এখন তুমি যদি এটা এটা তুমি লিখবা যে বড় গোলকটার ব্যাসার্ধ ধরি ক্যাপিটাল আর, তাহলে এর আয়তন কি হবে বলো তো? 4/3 পাই আর কিউব, এটা হবে না? হ্যাঁ। আর ছোট গোলকগুলার ব্যাসার্ধ তুমি যদি স্মল আর যদি ধরে নাও, তাহলে এটা হবে 4/3 স্মল আর কিউব। বাট এখানে গোলক আছে কয়টা? 5টা। তাহলে এখানে 5 গুণ হবে। এটা বুঝছো? হুম। ওকে। তো এখন 4/3 পাই, 4/3 পাই বাদ, তাহলে এখানে আর কিউব, এখানে 5 আর কিউব। ওকে। তাহলে এখানে কি হয়? 8 সমান 5-এর পাওয়ার হবে 1/3। এই নিয়মটা কি জানো? এটা হচ্ছে 1/3 হবে পাওয়ার। এই রুট করলে এই যে তোমার এই পাওয়ার হয় এই যে কত বলো তো? হাফ। হাফ। আর তুমি যদি ঘনমূল করো পাওয়ার হয়ে যাবে 1/3। আর তাহলে এটা এখানে কি হবে? এখানে শুধুমাত্র আর হবে। এটা ক্লিয়ার? আর হবে। তো আমরা তো এই যে বড় গোলকটার ব্যাসার্ধ তো জানি, এটা ছিল কত? 0.5 মিটার। তাহলে এটা হবে 1/3। কি ব্যাপার, উল্টা লিখলাম নাকি? এটা হবে 0.5 ডিভাইড বাই 5 এর পাওয়ার 1/3। তোমার এটা মুখে ক্যালকুলেশন করা লাগবে না, এটা ক্যালকুলেটর আছে। এই যে পাওয়ার 1/3 কি লিখতে পারো? পাওয়ার 1/3, এই যে নিচে 5 লিখে এই যে এইরকম একটা বাটন আছে না, এক্স এর উপরে একটা ঘর, হ্যাঁ। ওইটা হুম। চাপ দিলেই ওইখানে কিন্তু 1/3 লেখা যাবে। মানে তুমি এই যে এই বাটনটা চাপ দিলেই তুমি পাওয়ার যত ইচ্ছা অত লিখতে পারবা। ওকে। তাহলে এটা তোমার অ্যান্সার আসবে 0.2924, এটা আসে না? এ- হ্যাঁ। এটা বের করে দেখো, এটাই আসে। ওকে। তো এখন আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে বড় গোলকটার পৃষ্ঠে ব্যাসার্ধ, সরি পৃষ্ঠে বিভব, আর ছোট গোলকটার পৃষ্ঠে বিভব। তাহলে
তাহলে বড় গোলকটার ক্ষেত্রে পৃষ্ঠে বিভব কি হবে? ভি ইজ ইকুয়াল টু কে কিউ ডিভাইড বাই, আর তাহলে আমরা যেহেতু পৃষ্ঠে বিভব নিচ্ছি সেহেতু এই ডিস্টেন্সটা কি হবে? ব্যাসার্ধের সমান হবে অবশ্যই। তাহলে এইখানে তাহলে, আর আমরা জানি যে বড় গোলকটাতে চার্জের পরিমাণ 5টা প্রোটনের চার্জের সমান, আর এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 0.5। এটা হবে 1.44 10⁸ ভোল্ট। আর ছোট গোলকটার জন্য এখন এখানে কিউ হবে এই যে কত বলতো, কিউ হবে একটা প্রোটনের চার্জের সমান। তো তুমি চাইলে এটা আহ, এটা অবশ্যই বের করে দেখানো লাগবে। এটা হবে কিউ ডিভাইড বাই 5, তার মানে একটা প্রোটনের চার্জের সমান। এটা হবে 1.6 10⁻19। এখন আর কত? এটা এখন যেহেতু ছোট গোলকটার জন্য, সেহেতু ছোট গোলকের ব্যাসার্ধটা ইউজ করা লাগবে। এটা হবে 4 এটা হবে -9 এত ভোল্ট। এখন এটা দেখাইতে বলছে যে 1/5 হবে কিনা। তো এখন তুমি এটা কিভাবে দেখাবা যে 1/5 হবে কিনা? হুম, মানে ছোটটার বিভব বড়টার 1/5 হবে কিনা। তাহলে এখন আমি যদি ছোটটার বিভব বড়টার 1/5, হ্যাঁ, আমি যদি ভি ড্যাশ বাই ভি এর মানটা নির্ণয় করি, খেয়াল করো, ভি ড্যাশ বাই ভি তুমি দাও, এইখানে অ্যান্সার আসবে, এটার অ্যান্সার আসবে 250/731। এটা আসে প্রায় 341। তো এখন ছোটটার বিভব, আচ্ছা এখানে জায়গা নাই, আমি এটা এই সাইডে লিখতেছি। তাহলে ভি ড্যাশ হবে 341 × ভি। আচ্ছা এখন দেখো 1/5 এর মান আসে কত? 1/5 এর মান আসে তোমার 0.2। তাহলে ছোটটা কি বড়টার তো 0.2, অর্থাৎ 1/5 গুণ তো হচ্ছে না। এটা কি বুঝছো? হ্যাঁ। তাহলে এটা আসবে, এটার অ্যান্সার হবে 1/5 হবে না। এটা ক্লিয়ার, এটা ম্যাথ। এবং এইখানে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে তুমি যদি এটাকে ভেঙে ফেলো তাহলে মোট আয়তন, মানে ছোটগুলার মোট আয়তন আগেরটার সমান হবে। এ- এই টাইপের ম্যাথ আমরা আরো করব সামনে, যখন আমরা ধারকত্ব পড়বো তখন এগুলা দেখতে পারবা। আচ্ছা, এটা পড়ো। এখানে একটা ত্রিভুজ দেওয়া, ত্রিভুজটা সকল বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। তারপরে কিউ 1 এবং কিউ 2, কিউ 1 এবং কিউ 2 কই আছে এখানে? এ বিন্দুতে বিভবের মান। ওকে, এখন এইখানে একটা জিনিস খেয়াল করো,
আচ্ছা, আমি আগে এখানে একটা ত্রিভুজ নিয়ে আসি। এখন এটা হচ্ছে এখানে এ বিন্দু। এখন দেখো, তোমার গ নম্বর প্রশ্নে যেহেতু বলছে এ বিন্দুতে বিভবের মান নির্ণয় করো, অর্থাৎ এ বিন্দুতে কোনো চার্জ থাকবে না। এ বিন্দুতে বিভব কার কার জন্য হবে? বি বিন্দুর জন্য একটা, সি বিন্দুর জন্য একটা। তাহলে Q1 Q2 চার্জ থাকবে, একটা থাকবে বি বিন্দুতে, একটা থাকবে সি বিন্দুতে। সো এটা হচ্ছে 3, এখানে দুইটাই সেম, 3 tan−9। এটা হচ্ছে 3 tan−9 কুলম্ব। ওকে। এখন এইখানে তো ডিস্টেন্স ডিস্টেন্স সবই দেওয়া আছে। আচ্ছা, এ বিন্দুতে মোট বিভব হবে কত? এই টাইপের ম্যাথ আমরা অনেকবারই সলভ করলাম, এবং যেগুলো ম্যাথ সলভ করতেছি সেগুলো সব কিন্তু বোর্ডে আসে ম্যাথ। তাহলে ভি এ সমান কি হবে? বি বিন্দুর জন্য বিভব প্লাস সি বিন্দুর জন্য বিভব, যেহেতু এরা কোনো ভেক্টর রাশি না, সো এখানে নর্মাল বীজগাণিতিক হবে। তো এখানে কি হবে? কে বি বিন্দুর জন্য Q1/R, এটা হবে কে Q2/R, এটা হবে না? আর এখানে তো আরও তো দুইটার ক্ষেত্রেই তো সেম, তো তুমি যদি আর কমন নাও তাহলে এখানে একবারে 2 মিটার লিখতে পারো। তাহলে এটা কি হবে? Q1 + Q2। আচ্ছা, এখন যেহেতু দুইটা চার্জ সেম, সেহেতু এখানে থ্রি, থ্রি মিলে 2 × 3 tan−9 দেওয়া যায়। এখানে অ্যান্সার হবে কত বলো তো? এটার অ্যান্সার কত? ক্যালকুলেটর ছাড়া বলো। 27। অ্যান্সার হবে 27। তো ভুল। আচ্ছা, এখন ঘ নম্বরটা যদি সলভ করি। এখন দেখো, এখন ঘ নম্বরে বলছে এ বিন্দুতে একটা 2 কেজি ভরের একটা বস্তু ঝুলিয়ে রাখতে হলে কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে? ওকে। আচ্ছা, এখন একটা জিনিস এইখানে, এইটা বুঝবা খুবই ভালোভাবে। এখানে 2 কেজি ভরের একটা বস্তু রাখা আছে এ বিন্দুতে। সো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা সি। আচ্ছা, বুঝলাম। বি বিন্দুতে যে চার্জটা আছে এইটা প্লাস, সি বিন্দুতে চার্জ আছে এইটাও প্লাস। এখন তুমি যদি এ বিন্দুতে একটা বস্তু ঝুলিয়ে রাখতে চাও, মানে ওইটা এ বিন্দুতে স্থির অবস্থায় থাকবে। তো এই এ বিন্দুতে যে বস্তুটা থাকবে তার উপর ওজন এই যে কাজ করবে নিচের দিকে না? ওজন তো সবসময় নিচের দিকে, এটাই তো। এইখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা, তারা ওইটার একটু এটা কালারটা চেঞ্জ করে দেয়। হ্যাঁ। তো এ বিন্দুতে যে বস্তুটা আছে এর উপর ওজন তো নিচের দিকে
কাজ করবে। এখন তুমি যদি এ বিন্দুতে একটা বস্তু যদি স্থির অবস্থায় রাখতে চাও, তাহলে এখানে কি করতে হবে বলো তো? দুইটা বলের মানে সমান রাখা লাগবে। দুইটা বলের এ মধ্যে সমান রাখবো, ঠিক আছে, বাট এইখানে এই যে এমন একটা কাজ করতে হবে যাতে বিপরীত দিকে সমপরিমাণ একটা বল ক্রিয়েট হয়। এই বুঝছো এটা? এই যে বিপরীত দিকে একটা যদি সমপরিমাণ বল ক্রিয়েট হয়, তাহলেই এই হুম। বস্তুটা এ বিন্দুতে ঝুলন্ত অবস্থায় বা স্থির অবস্থায় থাকবে। এখন এখন তোমাকে এখানে কি করলে বিপরীত দিকে সমপরিমাণ একটা বল ক্রিয়েট হবে? এখন তোমাকে বৈদ্যুতিক ব্যবস্থা নিতে বলছে। বৈদ্যুতিক ব্যবস্থা নিতে বলছে বলতে, যেহেতু বি এবং সি বিন্দুতে চার্জ আছে, তোমাকে এখানে এমন একটা আধান রাখতে হবে এ বিন্দুতে, যাতে এ বিন্দুতে লব্ধি বলটা ঊর্ধ্বমুখী হয় এবং এই মোট বলের মানটা এমজি এর সমান হয়। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে একটা জিনিস বলো তো, এ বিন্দুতে প্লাস চার্জ রাখতে হবে নাকি মাইনাস চার্জ রাখতে হবে? এটা বলো দেখি। মাইনাস। মাইনাস চার্জ রাখতে হবে? মাইনাস তাহলে তো আকর্ষণ করবে। প্লাস প্লাস। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে রাখতে হবে একটা প্লাস চার্জ। তো আমি ধরে নিলাম যে এই বিন্দুতে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ যদি রাখি, তাহলে বি বিন্দুর জন্য একটা বিকর্ষণ বল কাজ করবে এইদিকে, এফ বি। আর সি সি বিন্দুর জন্য একটা বিকর্ষণ বল কাজ করবে এইদিকে, এফ সি। এবং লব্ধি বলটা এদের মাঝ বরাবর উপরের দিকে হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন তুমি এখানে বিভিন্ন বাংলা লিখতে পারো। ওকে, এখন এখানে এ বিন্দুতে বস্তুটিকে ঝুলিয়ে রাখতে হলে একে প্লাস কিউ পরিমাণ আধান দিতে হবে। এটা আশা করি ক্লিয়ার। ওকে, তো এখন এইখানে খেয়াল করো, বি বিন্দুর জন্য যে বলের মানটা, এটা কি হবে? কে 3 × 10⁹ ইন্টু কিউ ডিভাইড বাই আর এর মান কত? 2 না সব ক্ষেত্রেই? সো এটা হবে হুম। 2 স্কোয়ার। তো এখন তো কিউ এর মান তুমি জানো না, আমরা কিউ এর মান বের করব। সো 9 × 10⁹ উপরে 3 × 10⁹, নিচে আছে 4। তো 10⁹ বাদ, উপরে 27/4। 27/4 আসে কত? 6.75 ইন্টু কিউ। যেহেতু কিউ এর মান তুমি জানো না, এফ সি হবে কি? কে 3 × 10⁹ ইউ, এটা হচ্ছে 2 স্কোয়ার। এটাও সেম মানে আসবে না, কারণ সবই তো সেম, এটা সেম মানে আসবে এত। তো এখন এই দুইটার জন্য লব্ধি বল হবে কত? অতএব লব্ধি বল এখানে কি হবে? এদের মধ্যবর্তী কোণ এখানে কয় ডিগ্রি বলো তো? 60। হ্যাঁ, 60। আচ্ছা, আমি রুটটা না দেই, সো রুট
অ্যাভয়েড করার জন্য যদি একটা এখানে স্কোয়ার দেই, তাহলে আচ্ছা দেখো এখন এইখানে একটা জিনিস একবারে শর্টকাটে লিখে, এটা আশা করি বুঝবা। এই যে দুইটা সেম না, পি কিউ সেম না, এখানে পি আর কিউ তো সেম, মানে ভেক্টর দুইটা। তো এইখানে কি আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমি এটাকে 2 ইন্টু লেখা যায় না, এভাবে তো লেখা যায়, যেহেতু দুইটাই সেম, মানে এফ বি আর এফ সি যেহেতু সেম, আমি দুইটাকেই এভাবে লিখতে পারি। এরপরে কি আছে, 2 পি কিউ না, 2 পি কিউ কেও এমনি লেখা যায়। এরপরে cos 60, এটা বুঝছো এটা? হুম। ওকে। বাট পরীক্ষার খাতায় অবশ্যই এইভাবে শর্টকাটে লেখা যাবে না। আর এটা কি হবে, এই যে 2 আর এই যে cos 60 হাফ বাদ, তাহলে এখন এইখানে হবে শুধুমাত্র এফ বি স্কোয়ার। তাহলে এইখানে 6.75 কিউ এর উপরে স্কোয়ার, তাহলে এটা কি হবে, 6.75 কিউ স্কোয়ার। এটা আছে এফ স্কোয়ারের মান। তাহলে এফ স্কোয়ার সমান কি হবে, √3 ইন্টু 6.75 কিউ। সরি, এটা 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 এফ স্কোয়ারের মান না, এটা হচ্ছে এফ এর মান। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র এফ এর মান। তো এখন একটা জিনিস বলো, এই যে এ বিন্দুতে তোমার যদি বস্তুটা স্থির থাকতে চায়, তাহলে এই লব্ধি বলটা কার সমান এই হওয়া লাগবে বলো তো? হুম। ডাব্লু সমান না? হ্যাঁ, এটা হচ্ছে ডাব্লিউ সমান। তাহলে এফ সমান হবে mg। এম এর মান 2 কেজি ইন্টু 9.8। তো এটা হচ্ছে 19.6 ডিভাইড বাই √3, তো 6.75। সো এটা হবে এতগুলো। এরপরে এখানে লিখবা যে এ বিন্দুতে 2 কেজি বরের একটি বস্তু ঝুলিয়ে রাখতে হলে এ বিন্দুতে 1.676 কুলম্ব মানের একটি ধনাত্মক চার্জ স্থাপন করতে হবে। এইভাবে অবশ্যই শেষের বাংলা লেখাটা লিখতে হবে। সো এখানে আছে, আমি এটা এটা লিখে দেই। বাট তুমি পুরোটা লিখবা আর কি, মানে একটি পজিটিভ চার্জ, এটা বাংলা দিয়ে লিখে দিও, স্থাপন করতে হবে। এটা ক্লিয়ার এই ম্যাথটা? হ্যাঁ। ওকে। এরপরে এটা পড়ো। এইখানে তড়িৎ দ্বিমেরু আমরা এখন পর্যন্ত তো পড়ি নাই, এই চ্যাপ্টারে আছে। এ বিন্দুতে চার্জের মানটা দেওয়া আছে, বি বিন্দুতেও চার্জ দেওয়া আছে। কিউ 1 এবং কিউ 2 চার্জের জন্য ও বিন্দুতে বিভব বর্ণিত চার্জের জন্য ও এবং পি বিন্দুর প্রাবল্য একই হবে কিনা ব্যাখ্যা করো। আচ্ছা দাঁড়াও, এটা সময় মেবি শেষ।